মর্নিং এভরিবডি। আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রত্যেকেই। পড়াশোনা মোটামুটি বাড়িতে ভালোভাবেই করছো এইটুকু আশা রাখছি তোমাদের কাছ থেকে। এবং যে সমস্ত ক্লাস অনলাইনে হচ্ছে সমস্ত ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করছো এইটুকু আশা তোমাদের কাছ থেকে রাখছি। বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে আমাদের অনলাইন ক্লাস চালু হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই। তো আজকে আবার তোমাদের সামনে আরও একটি অন্যতম ক্লাস সম্পর্কে আলোচনা করব, বা একটি ক্লাস নিয়ে আলোচনা আমরা করব, তার জন্য উপস্থিত হয়েছি তোমাদের সামনে বা তোমাদের সম্মুখে। তো আমাদের বিষয় যেটা চলছিল সেটা চতুর্থ অধ্যায়ের মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন সম্পর্কে তোমাদের অষ্টম শ্রেণীর যে ক্লাস যে বইটা রয়েছে পরিবেশ ও তার বিজ্ঞান, এই বইয়ের পেজ নাম্বার 202 থেকে শুরু করেছিলাম। চতুর্থ অধ্যায় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন 202 নম্বর পেজ থেকে আমাদের 211 নম্বর পেজ অবধি আমাদের কিছুটা পড়ানো হয়ে গেছে, আলোচনা হয়েছে আমাদের গত 3-4টা ক্লাসে, 5টা মতো ক্লাসে। তো আজকে ঠিক তার পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে 211 নম্বর পেজে তোমাদের প্রত্যেকেই বই খুলে দেখবে 211 নম্বর পেজে যেটা রয়েছে যে উদ্ভিদজাত খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি, ঠিক আগের ক্লাসে যতটুকু হয়েছিল ঠিক তারপর থেকেই। তো সেখান থেকে আমরা যেটুকু ক্লাস যতটুকু আলোচনা হয়েছিল সেখানে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস কৃষিকাজের অন্তর্গত যে সমস্ত কাজগুলো থাকে সমস্ত কাজগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ঠিক সেই কাজগুলোর জানার পরে সেই অভিজ্ঞতা থেকে আমরা পার্টিকুলার কোনো একটি উদ্ভিদজাত যে সমস্ত খাদ্যগুলো আমরা উদ্ভিদ দেহ থেকে পেয়ে থাকি বা উদ্ভিদের কাছ থেকে পেয়ে থাকি সেগুলো উদ্ভিদজাত খাদ্য। তো উদ্ভিদজাত খাদ্য পাওয়ার জন্য কোনো একটি পার্টিকুলার উদ্ভিদকে চাষ করছি এবং সেই চাষের মধ্যে কি কি পদ্ধতি রয়েছে এবং তার গুরুত্ব কি, কেন সেগুলো চাষ করব, হ্যাঁ, সেখান থেকে কি পাওয়া যায়, কোথায় সেগুলো পাওয়া যায়, বেশি পরিমাণে চাষ হয়, সে সম্পর্কে আমরা আলোচনা করব। যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে ধান। উদ্ভিদজাত খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি তোমাদের নওয়াজেশ রওশন স্যার এর আগের দিন বা অনলাইন ক্লাস শুরু হওয়া থেকে নিয়ে প্রাণীজাত খাদ্য থেকে শুরু করেছিলেন, এপিকালচার মৌচাষ থেকে, এপিকালচার থেকে। আমি ঠিক আজকে আবার শুরু করছি যে উদ্ভিদজাত খাদ্যের চাষের বিভিন্ন পদ্ধতি, উদ্ভিদ দেহ থেকে যে সমস্ত খাদ্যগুলো পাওয়া যায় সে সমস্ত খাদ্যগুলো বা উদ্ভিদজাত খাদ্যগুলো চাষের বিভিন্ন পদ্ধতি। তার মধ্যে একটা অন্যতম আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধান। ধান চাষ সম্পর্কে বা ধানের চাষবাস সম্পর্কে আজকে আলোচনা থাকবে। তো শুরু হচ্ছে আজকের টপিক ধান সম্পর্কে। স্ক্রিনের মধ্যে যেগুলো ছবি বা ফটো আকারে যে টপিকগুলো আমি দিয়ে রাখবো তোমরা প্রত্যেকেই খাতা কলম নিয়ে সেগুলোকে নোট করবে আমার বলার সাথে সাথে, কারণ আমি যতগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব সমস্ত বিষয়টা স্ক্রিনে দেওয়া থাকবে। যেমনটা ক্লাসে যখন আমরা ক্লাস করাই তখন বোর্ড ওয়ার্ক করি, সেম একই রকমভাবে বোর্ড ওয়ার্কের মতো বা বোর্ডে কী কী লেখা থাকে বা সেই টপিকগুলো নিয়ে প্রতিটা টপিক বিষয়ের অন্তর্গত প্রতিটা বিষয়কে আমরা আলোচনা করব, তার সাথে সাথে স্ক্রিনে দিয়ে রাখবো সমস্ত তথ্যগুলোকে ছবি আকারে। তোমরা সেই তথ্যগুলোকে সংগ্রহ করে নেবে বা লিখে নেবে, নোট করে নেবে প্রত্যেকেই। ওই জন্য বলা হচ্ছে যে তোমরা বই, তার সাথে সাথে খাতা এবং তার সাথে সাথে কলম অবশ্যই সাথে রাখবে এবং অবশ্যই নির্জন জায়গায় সুন্দর পরিবেশে তোমরা বসে হেডফোন লাগিয়ে ক্লাসটা করবে প্রত্যেকেই। তো শুরু হচ্ছে আজকের টপিক, যেটা ধান। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে ধান সম্পর্কে কিছু জেনে নিতে হবে। ধান হচ্ছে পৃথিবীর এক গুরুত্বপূর্ণ শস্য। ধান পৃথিবীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ শস্য, ভারতের অন্যতম একটা প্রধান যে ফসল একটা প্রধান যে খাদ্য শস্য ভারতবর্ষের, সেটা হচ্ছে ধান। ভারতীয়রা ম্যাক্সিমাম জায়গায় বা ভারতের ম্যাক্সিমাম রাজ্যে সমস্ত ভারতবাসীরা ভাতটাকে প্রাধান্য দিয়ে থাকে, বিশেষ করে বাঙালি বা পশ্চিমবঙ্গের বিশেষ করে লোকজনরা দিনে অন্তত দুইবার ভাতটাকে প্রাধান্য দেয় বা ভাতটাকে খেয়ে থাকে। এবং সেই ভাত পেতে গেলে আমাদের প্রয়োজন হয় চালের, এবং সেই চাল পেতে গেলে প্রয়োজন হয় আমাদের ধান চাষের।
যেটা আজকের আলোচ্য বিষয়। তাহলে ধান পৃথিবীর এক গুরুত্বপূর্ণ শস্য। ভারতের অন্যতম প্রধান খাদ্যশস্য হলো ধান। পৃথিবীর মোট ধান উৎপাদনের পৃথিবীতে যত পরিমাণ ধান উৎপাদন হয় তার মোট 23% ধান ভারতবর্ষে উৎপন্ন হয়। পৃথিবীতে যত ধান উৎপন্ন হয় সমস্ত ধানের 23% বা 23% ধান ভারতবর্ষেই উৎপন্ন হয়। ধান উৎপাদনে ভারত বর্তমানে পৃথিবীতে দ্বিতীয় স্থান দখল করেছে। বর্তমানে ভারত ধান উৎপাদনের দিক দিয়ে ভারতবর্ষ দ্বিতীয়তম স্থান দখল করেছে। প্রথম স্থানে রয়েছে চীন এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের এই ভারতবর্ষ। তাহলে ধান একটা গুরুত্বপূর্ণ শস্য, খাদ্যশস্য, যেটা ছাড়া আমাদের ভারতীয়দের জীবন মানে অতিবাহিত করা বা খাদ্য মানে না খেয়ে যে জীবনটাকে অতিবাহিত করা এটা কিন্তু বিশাল কষ্টসাধ্য এবং বিশাল কষ্টকর। তার জন্য আমাদের যেহেতু প্রধান খাদ্য ধান, তার জন্য ধান প্রত্যেকেই মানে চাষিরা যারা চাষবাস করে তারা প্রত্যেকেই ধান চাষ করে এবং ধান একটা অন্যতম দানাশস্য বা খাদ্যশস্য, যেটা ভারতবর্ষের একটা অন্যতম প্রধান ফসল। জানতে হবে যে ভারতবর্ষের কোথায় কোথায় ধান চাষ হয়ে থাকে, এটা আমাদের জানতে হবে। ভারতের পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উড়িষ্যা এবং তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলোতে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। তার মধ্যে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে ভারতবর্ষের প্রথম স্থান যদি বলা হয় সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তবে উৎপন্ন বা ফসলের যে মানে ফলনের ওপর ভিত্তি করে বিঘা প্রতি বা হেক্টর প্রতি যে ফসলের যে ফলন বা ধানের যে ফলন, তাহলে সেটাকে আমরা পাঞ্জাব বলবো। পাঞ্জাব হচ্ছে অন্যতম একটা প্রথম স্থান দখল করে, যে হেক্টর প্রতি বা বিঘা প্রতি ধান উৎপাদনের বা ফলনের যে পরিমাণ তার উপর ডিপেন্ড করে পাঞ্জাবকে প্রথম স্থান দখল মানে দেব। তারপরে পরে আমাদের পশ্চিমবঙ্গ। তবে পশ্চিমবঙ্গের বিশেষ বিশেষ সমস্ত প্রায় কম বেশি সমস্ত জেলায় ধান চাষটা হয়ে থাকে। তবে বেশিরভাগ ধান চাষ হয় বর্ধমানে, বীরভূম, নদিয়া। বর্ধমানের ধান চাষের জন্য বিশেষ করে বিখ্যাত একটা জায়গা বর্ধমান। তাহলে বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম ধান উৎপাদনের একটি জেলা, যেখানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়। ধানের ফসলও সেখানে ফলনটাও খুব বেশ হয়ে থাকে। তাহলে আমরা ধান চাষ করব কেন, ধান থেকে আমরা কি পাই, সেটা আমাদের কি কাজে লাগে, সেটা এইটুকু আমাদের বলার কিছু নেই। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, আর সেই ভাত পেতে গেলে আমাদেরকে চালের প্রয়োজন হয় এবং চাল পেতে গেলে আমাদের ধান চাষ করতে হয়। তাহলে নিশ্চয় ভাত আমাদের রেগুলার প্রধান খাদ্য হিসেবে আমরা গ্রহণ করছি ঠিকই, বা গ্রহণ করছি, তার মানে সেই ভাতের মধ্যে বা সেই চালের মধ্যে নিশ্চয়ই কোনো পুষ্টিকর গুরুত্ব রয়েছে। তো আমাদেরকে জেনে নিতে হবে সেই পুষ্টিকর গুরুত্বগুলো কী বা পুষ্টিমূল্যগুলো কী। পুষ্টিমূল্যগুলো যেখানে চালে রয়েছে কার্বোহাইড্রেট, শর্করা বা আমরা কার্বোহাইড্রেট যেটাকে বলি 79.1%, মানে 79.1% কার্বোহাইড্রেট থাকছে চালের মধ্যে। প্রোটিন থাকছে 6%, মানে 6%। এবং প্রোটিন কার্বোহাইড্রেট ছাড়া আদার্স যে সমস্ত উপাদান, খনিজ মৌল, তারপরে লিপিড ইত্যাদি ইত্যাদি যে উপাদানগুলো, আদার্স যে মলিকুলসগুলো থাকে সেগুলো 0.4%, মানে 0.4%। এবং ভিটামিন থাকে, ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় আমাদের এই চালের মধ্যে। এবং এই চাল বা ধানের যে চালের ওপরে যে ব্রাউন কালারের বাদামি রঙের যে খোসাটা, যেটাকে আমরা ভুসি বলে থাকি, সেই খোসা থেকে এক ধরনের তেল উৎপাদন হয়। সেই তেলটাকে বলা হয় রাইস ব্রেন অয়েল। কী বলা হয়? রাইস ব্রান অয়েল, যেটা উচ্চ তাপমাত্রায়, প্রচুর তাপমাত্রায় আমাদের কোনো খাদ্যকে ভাজা করতে, আমরা বিভিন্ন ধরনের সবজিকে, শাকসবজিকে ভাজি করে থাকি। এই উচ্চ তাপমাত্রায় কোনো জিনিসকে ভাজতে গেলে এই তেলটা এর উপযোগী একটা গুরুত্ব রয়েছে। প্রচুর পরিমাণে এটা উপযোগী একটা কাজ, যে উচ্চ তাপমাত্রায় কোনো শাকসবজিকে ভাজার ক্ষেত্রে বা ভাজি করার ক্ষেত্রে এই তেলটা বিশেষভাবে উপযোগী, একটা গুরুত্বপূর্ণ, খুব লাভজনক এবং সুবিধাজনক এবং খুব সুস্বাদু, টেস্টি, যেটার নাম কি রাইস ব্র্যান অয়েল। এই হচ্ছে পুষ্টিকর উপাদান আমাদের চালের ক্ষেত্রে। তাহলে আমাদেরকে আরও জানতে হবে যে ধানের প্রকারভেদ আমাদের পশ্চিমবঙ্গে হোক, আমাদের ভারতবর্ষে ধান
কত প্রকারের সেটা প্রকারভেদটা আমাদেরকে জানতে হবে। তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ছকটা, সুন্দরভাবে তোমরা নোট করে নেবে। ধানকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। এটা বিশ্বব্যাপী, মানে আমাদের বাংলাদেশ হোক বা আমাদের ভারতবর্ষ হোক বা অন্যান্য পার্শ্ববর্তী যে রাজ্য, যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে হোক, প্রধানত কিন্তু আউশ, আমন, বোরো এই তিন রকমের ধানের কথাই আমরা প্রত্যেকেই জানে থাকি বা জানি। তবে আমরা একটু আলাদা রকমভাবে শ্রেণীবিন্যাসটা করব। ধানের তিন রকম প্রকারভেদ আমরা করেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা প্রত্যেকেই নোট করবে। একটা হচ্ছে জাতিগত বৈশিষ্ট্য অনুযায়ী ধানের প্রকারভেদ, জাতিগত বৈশিষ্ট্য অনুযায়ী ধানের প্রকারভেদ এবং উৎপাদনের ক্ষমতা অনুসারে ধানের প্রকারভেদ এবং ধান পাকার সময়সীমা বা স্থায়িত্ব তার উপর ভিত্তি করে ধানের প্রকারভেদ। তিন রকমভাবে আমরা ধানের প্রকারভেদ করতে পারবো। প্রথমত যেটা বলছি সেটা হচ্ছে জাতিগত বৈশিষ্ট্য অনুসারে ধানের প্রকারভেদ। ধান হচ্ছে তিন প্রকারের, একটা হচ্ছে আউশ ধান বা শরৎকালীন ধান, একটা হচ্ছে আমন ধান বা শীতকালীন ধান, আর একটা হচ্ছে বোরো ধান বা গ্রীষ্মকালীন ধান। আউশ বা শরৎকালীন ধান, আমন বা শীতকালীন ধান এবং বোরো বা গ্রীষ্মকালীন ধান। তাহলে এই আউশ ধানটা শরৎকালীন এবং আমন ধানটা শীতকালীন এবং বোরো ধানটা গ্রীষ্মকালীন, এই নাম থেকে আমরা স্পষ্ট করে বুঝতে পারছি যে কোন সময় কোন ধরনের ধানটা ফলন হয়ে থাকে বা চাষ করা হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকেও কিছুটা মনে রাখতে পারবো এবং আমাদের সুবিধা হবে যে কোন ধান কোন সময় লাগানো হয় এবং কোন ধান কোন সময় তোলা হয়, কাটা হয়। তাহলে জাতিগত বৈশিষ্ট্য অনুসারে ধান হচ্ছে তিন প্রকার বললাম, একটা হচ্ছে আউশ ধান, একটা হচ্ছে আমন ধান, আর একটা হচ্ছে বোরো ধান। তাহলে উৎপাদনের ক্ষমতা অনুসারে ধানকে দুই ভাগে ভাগ করা হয়। অপেক্ষাকৃত যেটা কম উৎপাদন হয় সেটা হচ্ছে কম ফলনশীল ধান, আর অপেক্ষাকৃত যেটা বেশি পরিমাণে ফলন হয়ে থাকে সেটা হচ্ছে উচ্চ ফলনশীল ধান। তাহলে কম ফলনশীল ধান এবং উচ্চ ফলনশীল ধান, এটা হচ্ছে উৎপাদনের ক্ষমতা অনুসারে ভাগ করা হয় ধানকে দুই ভাগে। আরও একটা রয়েছে ধান পাকার স্থায়িত্ব অনুসারে, ধান কত তাড়াতাড়ি পাকতে পারে, কত তাড়াতাড়ি লাগানো থেকে কত তাড়াতাড়ি পাকা অবধি, ধান কাটা অবধি, এই সময়সীমাটুকু কতটুকু, কার ক্ষেত্রে কতটুকু, কোন ধানের ক্ষেত্রে কতটুকু, তার উপর নির্ভর করে ধানকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জলদিজাত বা স্বল্প মেয়াদি। জলদিজাত মানে জলদি মানে তাড়াতাড়ি, যেটা খুব তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি পেকে যায়, যেটা অল্প সময়ে পেকে যায়, সেটা হচ্ছে জলদিজাত বা আমরা বলতে পারি স্বল্প মেয়াদি ধান। একটা হচ্ছে মাঝারিজাত বা মধ্যমেয়াদি, আর ওটা হচ্ছে নবীজাত বা দীর্ঘমেয়াদী ধান। একটা কি বললাম, একটা নবীজাত বা দীর্ঘমেয়াদী ধান। তাহলে এই যে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা ধানকে তিন ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে জাতিগত বৈশিষ্ট্য অনুসারে ধানকে ভাগ করা হয়, উৎপাদন ক্ষমতা অনুসারে ধানকে ভাগ করা হয় এবং ধান পাকার স্থায়িত্ব অনুসারে ধানকে ভাগ করা হয়। পরীক্ষাতে বিভিন্ন রকমভাবে আসতে পারে, পরীক্ষাতে কোশ্চিন থাকতে পারে এইভাবে যে জাতিগত বৈশিষ্ট্য অনুসারে ধানকে কত ভাগে ভাগ করা হয় বা উৎপাদনের ক্ষমতা অনুসারে ধানকে কত ভাগে ভাগ করা হয় সেটার প্রকারভেদ করো, বা ধান পাকার স্থায়িত্ব অনুসারে ধানের শ্রেণী বিভাগটা করো বা শ্রেণী বিন্যাসটা করো। যেরকমভাবে কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে সেরকমভাবে তোমরা অ্যাটেন্ড করবে এবং লিখবে সুন্দরভাবে। স্ক্রিনে যেভাবে দেওয়া আছে তোমরা এটাকে নোট করতে পারো, রেফারেন্স বই ফলো করবে, তার সাথে সাথে তোমরা এগুলোকে নোট করবে, ভালো মতো করে নোট করে আমাকে সেন্ড করবে, আমি সেটাকে আবার চেক করে দেবো। নেক্সট চলে যাই আমরা প্রতিটা প্রকারের ধানকে, এই যে জাতিগত বৈশিষ্ট্য অনুসারে ধানকে তিন ভাগে ভাগ করা হয়, আউশ ধান, আমন ধান এবং বোরো ধান, প্রতিটা ধানের সম্পর্কে আমরা স্পষ্টভাবে আলাদা আলাদা করে ব্যাখ্যা করব বা কিছু কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। যেমনটা তোমাদের আমি আলোচনা করব ঠিক তেমনটাই স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা স্ক্রিন থেকে সেগুলো নোট করতে পারো। দেখো, আউশ বা শরৎকালীন ধান সম্পর্কে কিছুটা আমরা বলি। আউশ ধানটা কি, কোন সময় কোন সময় এটাকে চাষ করা হয়, কোন সময় কাটা হয়, কোন রকম পরিবেশে এটা চাষ হয়ে থাকে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আউশ বা শরৎকালীন ধান, এই ধরনের ধান বীজ তলার প্রয়োজন হয় না। এই আউশ ধানের ক্ষেত্রে আমরা যখন বীজ তলা বলতে আমরা প্রত্যেকেই জানি যে ধান গাছ লাগাতে গেলে বা ধানের ফসল লাগাতে গেলে প্রথমে ধানের চারা গাছ তৈরি করতে হয়। যে জায়গাটাতে ধানের চারা গাছ তৈরি করা হয় সেই জায়গাটাকে বলা হয় বীজতলা। কি বলা হয়? বীজতলা। এবং বীজতলায় ধান ছিটিয়ে দিয়ে সেখানে নতুন করে চারা তৈরি হচ্ছে এবং কিছুদিন পর সেই চারাগুলোকে তুলে নিয়ে আবার নতুন করে জমিতে কাদা করে ধানগুলোকে রোপণ করা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে, বিভিন্ন যন্ত্রের সাহায্যে, আধুনিক যন্ত্রের সাহায্যে বা বিভিন্ন ধরনের লেবার বা শ্রমিক দিয়ে ধানগুলোকে পুঁতে দেওয়া হচ্ছে। তাহলে যে জায়গাটাতে বা যে জমিতে ধানের চারা গাছ তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে ধানের বীজতলা। আউশ ধানের ক্ষেত্রে কোনো রকম বীজতলার প্রয়োজন হয় না। তার কারণ হচ্ছে
ধানের মানে এই আউশ ধানটা সরাসরি যে জমিতে আমরা ধান গাছটাকে লাগাতে চাইছি সেই জমিতেই ছিটিয়ে দেওয়া হয়, একবারেই ছিটিয়ে দেওয়া হয়। এর জন্য বলছি এই ধরনের মানে ধানের জন্য কোনো রকম বীজতলার প্রয়োজন হয় না। ব্যতিক্রম কোনো জায়গায় কোনো জায়গায় থাকে, তাদের জন্য বীজতলা তৈরি করে, তবে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু বীজতলা তৈরি করে না এই আউশ ধানের জন্য। এটা একটা আউশ ধানের একটা বৈশিষ্ট্য, তোমাকে অন্যতম বৈশিষ্ট্য মনে রাখতে হবে। আর কি, এই প্রকার ধান জমিতে সরাসরি বোনা হয়। আমরা এই যে কি বলছি যে আমরা আউশ ধানের ক্ষেত্রে বলি, আগেই তোমাদেরকে বললাম যে বীজ তোলার প্রয়োজন হয় না, এখানে সরাসরি কি করা হয়, ধানকে জমিতে বোনা হয়। এই ধান রবি ফসল তোলার পরে বোনা হয়। কি করা হচ্ছে, রবি ফসল তুলে নেওয়ার পরে, রবি ফসল আমরা জানি যে ফসলটা শীতকালে হয়ে থাকে, রবি ফসল যেটা বৃষ্টির ওপর বা বৃষ্টির জলের ওপরে কোনো ডিপেন্ডেন্ট নয়, বর্ষার ওপর ডিপেন্ডেন্ট নয়, নির্ভরশীল নয়, সেই ধানটা মানে সেই ফসলটা হচ্ছে রবি ফসল। ঠিক রবি ফসলটা ফেব্রুয়ারি মার্চ মাসে তোলা হয়। ঠিক তারপরেই রবি ফসলের পরেই রবি ফসল তোলার পরেই এই আউশ ধানটাকে আমরা চাষ করতে পারি বা লাগাতে পারি। আউশ ধান সব ধরনের মাটিতেই হয়ে থাকে, যেমন পলি মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি ইত্যাদি বিভিন্ন প্রকারের মাটিতে এই আউশ ধানটা হয়ে থাকে, ভালো হয়। মৌসুমি বৃষ্টিপাতের আগেই এই ধানটাকে বোনা হয়। এই ধানটা মৌসুমি বায়ুটা যাতে পেয়ে থাকে, মৌসুমি বায়ুতে বেশি পরিমাণে ফলন হয়, বেশি পরিমাণে ভালো হয়, ওই জন্য মৌসুমি বায়ুর আগে লাগানো হয় এবং মৌসুমি বায়ুর ঠিক পরেই এই ধানটাকে কেটে নেওয়া হয়। পাকতে কম সময় লাগে, আমন ধানের পরে এই ধানটাকে বোনা হচ্ছে। আমন ধান আগে লাগানো হয়, আমন ধানের পরে এই ধানটাকে লাগানো হয় আউশ ধান। এটা পাকতে খুবই কম সময় লাগে। তার মানে আমি আগেই বলেছি যে জলদিজাত বা স্বল্পজাত বা স্বল্প মেয়াদি যে সমস্ত ধান, তার মধ্যে একটা ধান হচ্ছে আউশ ধান। এটা স্বল্প মেয়াদি ধান, এটা অল্প সময়ে পেকে যায়। এখানে জলের মানে কম প্রয়োজন হয়, এখানে জলের তেমন প্রয়োজন হয় না, মানে বর্ষার আগেই এই ধানটা হয়ে যায়। তো বর্ষার তেমন প্রয়োজন হয় না, জলের খুবই কম প্রয়োজন হয়। ওই জন্য এই ধান বিভিন্ন জমিতে, উঁচু জায়গা যে সমস্ত জায়গাগুলো রয়েছে উঁচু জমিতে, সেখানেও চাষ করা হয়ে থাকে এই আউশ ধান। আউশ ধান ফেব্রুয়ারি এবং মার্চ মাসে লাগানো হয়, বোনা হয় এবং মে জুন জুলাই মাসে এটাকে সাধারণত কেটে নেওয়া হয়। আর মে জুন জুলাই মাস থেকেই বর্ষাকালটা শুরু হয়, ঠিক বর্ষাকালের আগেই এই ধানটা হয়ে যায়। বোঝা গেল, এই হচ্ছে আউশ ধান। তাহলে এইগুলো হচ্ছে আউশ ধানের বৈশিষ্ট্য। তোমরা প্রত্যেকটা বৈশিষ্ট্যকে লিখে ফেলবে এবং এখান থেকে তোমাদের পরবর্তীতে পার্থক্য তৈরি করতে বলবো, পার্থক্যগুলো তৈরি করতে হবে, এইগুলো তোমরা নোট করে ফেলবে। বোঝা গেল। এবার চলে যাই আমরা আমন ধান সম্পর্কে বলবো। আমন বা শীতকালীন ধান যেটা, এই আমন ধান যে কোনো ধরনের মাটিতে চাষ হয়ে থাকে, যেমনটা আউশ ধান যে কোনো ধরনের মাটিতে চাষ হয়েছিল, ঠিক এমনটাই আমন ধানও যে কোনো জমিতে চাষ হয়ে থাকে। তবে কাদামাটি বা এঁটেল মাটিতে প্রচুর পরিমাণে, খুব ভালো পরিমাণে এই আমন ধানটা হয়ে থাকে। তার কারণ হচ্ছে আমন ধানে জলের প্রয়োজন হয়। কি হয়, জলের প্রয়োজন হয়, ওই জন্য প্রধানত এই আমন ধানটাকে বর্ষাকালের দিকে লাগানো হয়। তাহলে বর্ষাকালে লাগানো হচ্ছে আমন ধান, আমন ধান কেটে নিয়ে লাগানো হচ্ছে আউশ ধান। প্রধানত বর্ষাকালে চাষ করা হয়, তার কারণ হচ্ছে এখানে জলের প্রচণ্ড প্রয়োজন হয় এবং কাদা মাটিতে বা এঁটেল মাটিতে জলের ভাবটা বেশি থাকে, জল ধারণ ক্ষমতাটা বেশি এঁটেল মাটি বা কাদা মাটির। ওই জন্য কী করা হয়, এঁটেল মাটিতে বা কাদা মাটিতে এই আমন ধানটা মানে ভালো হয়। পশ্চিমবঙ্গে আমন ধানটা প্রচুর পরিমাণে চাষ হয়, সবথেকে বেশি পরিমাণে চাষ হয়। আমন ধান চাষে বীজতলার প্রয়োজন হয়, বীজতলা তৈরি করতে হয়। আমন ধান লাগাতে গেলে প্রথমে একটা নির্দিষ্ট জায়গাতে বীজতলায় চারা গাছ তৈরি করা হয় এবং কিছুদিন পরে সেই চারা গাছ তুলে নেওয়ার পরে আবার অন্য একটা জমিতে, যেখানে ধানটা বড় হবে, পাকবে, যেখান থেকে কাটবো, সেই জমিতে রোপণ করা হয়। ওই জন্য বলা হচ্ছে আমন ধানের জন্য বীজতলার প্রয়োজন হয়। তারপরে পরবর্তীতে অন্য একটা জমিতে ধানটাকে রোপণ করা হয়। বোঝা গেল। আমন ধান মে জুন মাসে বপন করা হয়। আমন ধান কি করা হয়, মে জুন মাসে বপন করা হয়ে থাকে আমন ধানটা। মে মাসে, জুন মাসের দিকে লাগানো হয়, তার কারণ আউশ ধান কেটে নেওয়ার পরে, আউশ ধান মে জুন জুলাই মাসে কেটে নেওয়া হয়। ঠিক আউশ ধান কেটে নেওয়ার পরে মে জুন জুলাই মাসে এই ধানটাকে লাগানো হচ্ছে, আমন ধানটাকে। এবং ঠিক নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, ঠিক শীতকালের দিকে এই ধানটাকে কেটে নেওয়া হচ্ছে। ওই জন্য এই ধানটা হচ্ছে শীতকালীন ধান। এই ধানটা কি ধরনের ধান না, তো এই ধরনের এই ধানটা হচ্ছে শীতকালীন ধান, তার কারণ শীতকালে এই ধানটাকে কেটে নেওয়া হয় বা তুলে নেওয়া হয়। আমন ধানের কয়েকটি উল্লেখযোগ্য প্রজাতি রয়েছে, যে প্রজাতিগুলো খুবই বিখ্যাত প্রজাতি, ফেমাস প্রজাতি, প্রত্যেকেই হয়তো জানে এই ধানটা। এই ধানগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রজাতি যেগুলো হচ্ছে, সেগুলো হচ্ছে বাসমতি, পাটনাই 23, রঘুসাল,
ভাষা মানিক ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে ধানের আমন ধানের উন্নত মানের বা উচ্চ ফলনশীল বা উল্লেখযোগ্য কিছু কিছু প্রজাতি। তোমরা এটা মনে রাখবে, কারণ অনেক সময় এগুলো শর্ট কোশ্চেন হিসাবে দেওয়া থাকে। তাহলে এইগুলো হচ্ছে আমন ধানের উল্লেখযোগ্য কিছু কিছু প্রজাতি। তাহলে আমরা আমন ধানের সম্পর্কে কিছু জানলাম, আউশ ধানের সম্পর্কে কিছু জানলাম। এই আউশ ধান এবং আমন ধানের মধ্যে তোমরা একটা পার্থক্য তৈরি করে ফেলবে। পার্থক্য কী খাতার মধ্যে তোমরা, আমি এটা দেব না, দেখি তোমরা এই যে বৈশিষ্ট্যগুলো থেকে কীভাবে তোমরা পার্থক্য তৈরি করতে পারছো, কে কেমন পারছো, কার কেমন ক্রিয়েটিভিটি, এটা আমি দেখার জন্য এই পার্থক্যটা আমি স্ক্রিনে দেবো না, কিন্তু তোমরা প্রত্যেকেই এই পার্থক্যটা তৈরি করবে, আউশ ধান এবং আমন ধানের মধ্যে পার্থক্য। বোঝা গেল? নেক্সট চলে যাও বোরো বা গ্রীষ্মকালীন ধান। বোরো ধানটা কি বা গ্রীষ্মকালীন ধানটা কি সেটা সম্পর্কে জানতে হবে। খুবই নিকৃষ্ট মানের, মানে সেরকমভাবে এর কোনো গুরুত্ব নেই বা এর চাহিদাটাও সেরকমভাবে নেই এই ধানের, বোরো ধানের। এই প্রকার ধান আমন ধানের পরে লাগানো হয়, যেমনটা আউশ ধান লাগানো হয় আমন ধানের পরে, এই ধানটাও ঠিক আমন ধানের পরে অনেক সময় বোরো ধান অনেকেই লাগিয়ে থাকে। এই ধানে সাধারণত জলসেচের মাধ্যমে কি করা হয়, জলসেচ করা হয়। আমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছি ইরিগেশন বা জলসেচ সম্পর্কে, বিভিন্ন পদ্ধতিতে জলসেচ করা হয়। চিরাচরিত ট্র্যাডিশনাল পদ্ধতি মেথড, চিরাচরিত পদ্ধতি বা আধুনিক মডার্ন মেথড, যে আধুনিক পদ্ধতি ডিপ লিটার পদ্ধতি বা ফোয়ারা স্প্রিংলার সিস্টেম বা রাহাত পদ্ধতি পড়েছি, তারপরে চেন পাম্প পদ্ধতি পড়েছি, ঢেকলি পদ্ধতি পড়েছি। এই সমস্ত পদ্ধতিগুলোর সাহায্যে জলসেচ করা হয় এবং সেই জলগুলো জলসেচের জন্য যে উপযুক্ত যে জলের উৎস, সেগুলো সাধারণত পুকুর, নদী, নালা, খাল, বিল, জলাশয় এগুলো থেকে পাওয়া যায়। তো যদি কোনো নদী বা কোনো খাল বিলের জল থাকে, তো সেই জলের ওপর ডিপেন্ড করে, আমরা জলসেচের ওপর ডিপেন্ড করে আমরা এই বোরো ধানটাকে লাগানো বা আমরা বোরো ধানটাকে চাষ করে থাকি। এই ধরনের ফসল পাকতে খুবই কম সময় লাগে। এই ধান কিছুটা নিকৃষ্ট মানে শ্রেণীর হয়, সেরকম উচ্চ মানের হয় না এই ধানটা। এই ধান বসন্তকালে লাগিয়ে গ্রীষ্মকালে কেটে নেওয়া হয়। বসন্তকালে শেষের দিকে প্রায় লাগানো হচ্ছে এবং ঠিক গ্রীষ্মকালেই সেটাকে কেটে নেওয়া হচ্ছে। খুবই তাড়াতাড়ি স্বল্প মেয়াদি বা স্বল্পজাত বা জলদিজাত একটা ধান এই বোরো ধান, খুবই অল্প সময়ে পেকে যায়, মাত্র 2 মাস লাগে, 2 মাস 8 দিন। ওই জন্য এই ধানটাকে অনেকজনই বলে সেটে ধানও বলা হয়। যেহেতু 60 দিনের মধ্যে এই ধানটা পেকে যায়, তো অনেকেই আবার সেটে ধান, এই বোরো ধানটাকে সেটে ধান বলা হয়। কি বলা হয়? সেটে ধান বলে। বোঝা গেল? এই হচ্ছে বোরো ধান। তাহলে আমরা পার্থক্য লিখতে পারবো, যেমনটা আউশ ধান এবং আমন ধানের মধ্যে পার্থক্য লিখলাম, ঠিক তেমনটাই লিখবো আউশ ধানের সঙ্গে বোরো ধানের পার্থক্য, আবার আমন ধানের সঙ্গে বোরো ধানের পার্থক্য। এগুলো পার্থক্য আমরা তৈরি করতে পারবো। এখান থেকে 3টি পার্থক্য তৈরি করব। একটা হচ্ছে আউশ ধানের সঙ্গে আমন ধান, একটা আউশ ধানের সঙ্গে বোরো ধান, আবার একটা আমন ধানের সঙ্গে বোরো ধান। তাহলে এই 3 প্রকারের ধানের প্রজাতির পার্থক্য, আমরা 3টা পার্থক্য আমরা তৈরি করতে পারবো। তোমরা প্রত্যেকে এই 3টা পার্থক্য লিখবে এবং আমাকে পাঠাবে। বোঝা গেল? নেক্সট চলে যাব যে উৎপাদন ক্ষমতা অনুসারে যে ধান, পরের যে প্রকারভেদ, উৎপাদন ক্ষমতা অনুসারে ধানের প্রকারভেদ। 2 ধরনের ধানের কথা বললাম, একটা হচ্ছে অপেক্ষাকৃত কম উৎপাদন বা কম ফলনশীল ধান, একটা হচ্ছে উচ্চ ফলনশীল ধান। কম ফলনশীল ধান যেগুলো অপেক্ষাকৃত কম পরিমাণে মানে ফলন হয়ে থাকে, যেমন বোরো ধানের কথা বললাম, এটা কম ফলন হয় এবং খুব তাড়াতাড়ি স্বল্প মেয়াদি বা অল্প জলদিজাত একটা ধান, খুব তাড়াতাড়ি এই ধানটা পেকে যায়। তাহলে এবার আমরা চলে যাই উচ্চ ফলনশীল ধান, যে ধানটা অপেক্ষাকৃত বেশি পরিমাণে ফলন হয়, সেটা হচ্ছে উচ্চ ফলনশীল ধান। কিছু কিছু উচ্চ ফলনশীল ধানের কথা আমরা বলবো, যে উচ্চ ফলনশীল ধানের প্রজাতিগুলো, যেমন দেখুন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে। বর্তমান ভারতে জয়া, রত্না, তাইচুং, IR8, IR15, IR20, গোবিন্দ, আদিত্য, IR64 ইত্যাদি প্রভৃতি প্রকারের, এগুলো হচ্ছে আধুনিক বর্তমান ভারতে যে উন্নত মানের যে উচ্চ ফলনশীল ধান, বিভিন্ন ধরনের সংকরায়ন ঘটিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের উন্নত মানের বীজ তৈরি করে এই বীজগুলোকে লাগানো হয় এবং এতে ধানের ফলনটা প্রচুর পরিমাণে হয়ে থাকে এবং উচ্চ ফলনশীল এই ধানটাকে বলা হয়। তাহলে এই প্রজাতিগুলো, কিছু কিছু উচ্চ ফলনশীল ধানের প্রজাতির নাম লিখো। IR8, IR15, IR20, IR64, গোবিন্দ, আদিত্য, তারপরে জয়া, রত্না, পুষা, তাইচুং ইত্যাদি ইত্যাদি। এইগুলো হচ্ছে কি না, তো এই উচ্চ ফলনশীল ধানের কিছু কিছু প্রজাতি। তাহলে এটাকে আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আলোচনা করলাম জাতিগত হিসাবে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আউশ, আমন এবং বোরো, আর উৎপাদন ক্ষমতা অনুসারে কম ফলনশীল এবং উচ্চ ফলনশীল ধান, এই দুটো নিয়ে আলোচনা করলাম। এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব, পেজ নাম্বার দেখো 212 নম্বর পেজে, যেটা তোমাদের টেক্সট বইয়ে রয়েছে, যে
পাকার ধান পাকার স্থায়িত্ব অনুসারে কোন ধানটা কত তাড়াতাড়ি পেকে যায় এবং কোন ধানটা অপেক্ষাকৃত দেরিতে পাকে এবং কোন ধানটা অপেক্ষাকৃত মাঝামাঝিতে মানে পেকে যায়, তার উপর ভিত্তি করে ধানকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জলদিজাত বা স্বল্পমেয়াদী, একটা হচ্ছে মধ্যজাত বা মাঝারি যেটা মেয়াদি, একটা হচ্ছে মধ্যমেয়াদী যেটা, একটা হচ্ছে নাবিজাত বা দীর্ঘমেয়াদী ধান। তোমাদের দেখো জলদিজাত বা স্বল্পমেয়াদী জাতের মধ্যে ধান খুব তাড়াতাড়ি পেকে যায়, যেমন রত্না জাতের ধান। তোমাদের পেজ নাম্বার 212 এবং স্ক্রিনেও দেওয়া আছে, দেখো যে জলদিজাত বা স্বল্পমেয়াদী জাত যে ধানটা রয়েছে, ধান খুব তাড়াতাড়ি পেকে যায়, যেমন রত্না জাতের ধান 95 থেকে 115 দিনের মধ্যেই পেকে যায়। মানে 3 মাস পেরিয়ে গেলেই, 3 মাসের পরেই 3 মাস 5 দিন 10 দিন 15 দিন এর মধ্যেই এই ধানটা কী হয়ে যায়, পেকে যায়। ওই জন্য এটাকে বলা হয় জলদিজাত বা অল্প মেয়াদি বা স্বল্প মেয়াদি। এটা হচ্ছে মাঝারি জাত বা মধ্যমেয়াদী যেটা, এটা হচ্ছে ধান পাকতে মাঝারি সময় লাগে, অপেক্ষাকৃত তার থেকে বেশি লাগবে, এবং সবথেকে যেটা দীর্ঘমেয়াদী তার থেকে কম লাগবে। এটা মাঝারি মেয়াদি বা মাঝারি ধান পাকতে মাঝারি সময় লেগে থাকে, যেমন জয়া, জয়ন্তী ইত্যাদি প্রভৃতি জাতের ধান মোটামুটি 116 থেকে 135 দিনের মধ্যে এটা পাকে। তার মানে মোটামুটি 3 মাস, 4.5 মাস থেকে শুরু করে 4 মাস পেরিয়ে, মানে 4.5 মাস, 4.5 মাস থেকে 4.5 মাসের মধ্যে এই ধানটা পেকে যায়। ওটা কি বললাম, ওটা তিন মাসের পরে, 3 মাস থেকে 3.5 মাসের মধ্যে পেকে যায় এটা। বা দীর্ঘমেয়াদী যেটা নাবিজাত বা দীর্ঘমেয়াদী যে জাত যে ধানটা, সেটা ধান পাকতে বেশি দিন সময় লাগবে। কীভাবে ধান পাকতে বেশি সময় লাগবে, স্বর্ণ, মাসুরি, পঙ্কজ প্রভৃতি ধান পাকতে 140 থেকে 150 দিন, তার মানে মোটামুটি 5 মাস। 4 মাসের পরে 4.5 মাস থেকে 5 মাস এতটুকু সময় লাগে। এই জন্য এটাকে বলা হয় নাবিজাত বা দীর্ঘমেয়াদী ধান বা দীর্ঘমেয়াদীজাত ধান। তাহলে বোঝা গেল বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ধানকে বিভিন্নভাবে প্রকারভেদ করা হয় বা তার শ্রেণীবিন্যাস করা হয়, জাতিগত বৈশিষ্ট্য অনুসারে, উৎপাদনের ক্ষমতা অনুসারে এবং কত তাড়াতাড়ি পাকে ধান পাকার স্থায়িত্ব অনুসারে তাও ধানকে ভাগ করা হচ্ছে। তাহলে বিভিন্ন প্রকার, তবে প্রধানত বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রধানত জাতিগতভাবে আউশ, আমন, বোরো এই ধানের প্রকারভেদটা আমরা মনে রাখবো। যদি কোনো ক্ষেত্রে ধানের প্রকারভেদ আসে, এই ধানের প্রকারভেদ নিয়ে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, 3 মার্কের দিয়ে দিল, তাহলে কিন্তু আমাদের এই জাতিগত বৈশিষ্ট্য অনুসারে ধানকে 3 ভাগে ভাগ করা হয়। আউশ, আমন, বোরো এই ধানের সম্পর্কেই আলোচনা করতে হবে। বুঝা গেল? এবার চলে যাব আমরা যে পার্থক্যগুলো তোমরা তৈরি করে নেবে, তোমাদেরকে বলেই দিয়েছি। আরও একটা কথা এখানে গোল্ডেন রাইস সম্পর্কে একটু বলবো। অনেকে শুনেছো যে কেউ গোল্ডেন রাইস। ভিটামিন এ, যেমন ধানে সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স থাকে, বিভিন্ন ভিটামিন B1, B2, B3, B5, B12 এই সমস্ত মানে ভিটামিনগুলো থাকে বি কমপ্লেক্সের। তবে কিছু কিছু ধান রয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে, বিজ্ঞানীরা কী করেছে, বৈজ্ঞানিক পদ্ধতি যাতে সেই ধানে ভিটামিন এ পাওয়া যায়, তার জন্য এক ধরনের ধানের বীজ আবিষ্কার করেছিলেন, এবং সেখান থেকে যে ধানটা তৈরি হয় সেই ধানটাকে বলা হয় গোল্ডেন রাইস। কি বলা হয়? গোল্ডেন রাইস। ভিটামিন এ এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা যে বিশেষ ধরনের ধান উৎপন্ন করে, ধান তৈরি করেছেন, তাকে বলা হয় গোল্ডেন রাইস। তাকে কি বলা হয়? গোল্ডেন রাইস। তাহলে এইটুকু নিয়ে আলোচনা হয়ে গেল। এবার আমরা চলে যাব পেজ নাম্বার 213। ওপরে যে পার্থক্যের যে ছকটা দেওয়া আছে, এখান থেকেও তোমরা পার্থক্য তৈরি করতে পারবে। তাছাড়া আমি স্ক্রিনে যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করলাম, আউশ, আমন, বোরো, সেইখান থেকেও তোমরা পার্থক্য তৈরি করতে পারবে। 3টা পার্থক্য তোমরা লিখবে। বারবার বলে দিচ্ছি, আউশ ধান এবং আমন ধানের মধ্যে পার্থক্য, আউশ ধানের সঙ্গে বোরো ধানের পার্থক্য এবং আমন ধানের সঙ্গে বোরো ধানের পার্থক্য। 3টা পার্থক্য তোমরা তৈরি করবে। 3টা-4টা করে মিনিমাম পার্থক্য তৈরি করতে পারবে। তোমরা রেফারেন্সের সহযোগিতা নিতে পারো বা আমার নোট দেখেও আমার স্ক্রিনে দেওয়া থাকলো সেইখান থেকেও লিখতে পারো। এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধান চাষের পদ্ধতি। তোমরা খুব খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবে যে ধান চাষের কী কী পদ্ধতি রয়েছে। আমাদের কৃষিকাজের অন্তর্গত যে সমস্ত কাজগুলো আমাদের করা হয়ে থাকে, যেমন ধরো প্রথমে মাটি তৈরি করা, তারপরে বীজ বপন করার পরে সেখানে হয়তো আগাছা দমন করলাম, তারপরে সেখানে সার প্রয়োগ করলাম, কিছু অজৈব সার প্রয়োগ করলাম, জলসেচ করলাম, আগাছা দমন করলাম, তারপরে পেস্টদেরকে দমন করলাম, তারপর অবশেষে ফসল তুললাম এবং ফসলটাকে সঞ্চয় করলাম। এই কাজগুলো আমরা এগ্রিকালচারাল প্র্যাকটিসেসের ক্ষেত্রে বা একজন কৃষকের ক্ষেত্রে কৃষিকাজের অন্তর্গত এইগুলো কাজ সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। ঠিক এই কাজগুলোই করব, কিন্তু ধান চাষের একটু পদ্ধতিটা আলাদা। আমরা প্রত্যেকেই আশা করছি এটা শিখে আমরা প্রত্যেকেই নিজে নিজে কাল থেকে মাঠে চলে যাব ধান চাষের জন্য। তাই তো? যাবো তো নাকি? জানাবে আমাকে যাবে কি না। তো কথা হচ্ছে যে
ধান চাষ আমাদেরকে বলা যাচ্ছে না, আমরা সবাই প্রত্যেকে পড়াশোনা করছি, আমাদেরকে ধান চাষ করতে হতে পারে, বা হয়তো আমরা হয়তো এগ্রিকালচার নিয়ে যদি পড়াশোনা করি বা পরবর্তীতে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে মেডিকেল ইন্স্ট্যান্সে যদি নাও চান্স পাই, আমরা হয়তো ফার্মাসিস্ট বা এগ্রিকালচার নিয়ে আমরা পড়াশোনা করছি, কৃষিকাজ নিয়ে পড়াশোনা করছি, তখন আমাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতি এগুলো খুব কাজে লাগবে এবং আমরা চাষবাস না করলেও এটুকু আমাদের খুবই প্রয়োজন। বা হয়তো আমরা হয়তো এইরকম বিজ্ঞানীদের মধ্যে যেমন গোল্ডেন রাইস আবিষ্কার করেছি কিছু কিছু বিজ্ঞানীরা, তো সেরকম কিছু আবিষ্কার করছি, হতেই পারে। তাহলে এইগুলো আবিষ্কার করার জন্য আমাদের কিছু কিছু মানে প্রয়োজন আছে এই সমস্ত জ্ঞানগুলো রাখার জন্য। তবে আমরা যারা গ্রামে থাকি বা গ্রামে বিলং করছি, গ্রাম থেকে, যেমন আমি একজন অত্যন্ত মানে গ্রাম্য ছেলে বা গ্রামের বাড়িতে এখন বর্তমানে রয়েছি। তো এই গ্রামে ধান চাষ কীভাবে করা হয় আমরা প্র্যাকটিক্যালি দেখেছি, কোনোদিন মাঠে যাইনি, তো মাঠে গিয়েছি দেখেছি, হ্যাঁ চাক্ষুষভাবে দেখেছি, কিন্তু প্র্যাকটিক্যালি ধান রোপণ করেনি বা ধান মানে বোনেনি আমরা। হ্যাঁ ফুল চারা গাছ, যেমন চারা গাছটাকে তুলেছি, খাবার নিয়ে গেছি জমিতে, এগুলো কাজ করেছি। যারা এই কাজগুলো করেছো তারা প্রত্যেকেই হয়তো মোটামুটি কমন একটু সে মানে নলেজ রয়েছে তোমাদের কাছে ধান চাষটা কীভাবে লাগানো হয়। তবে যারা শহরে বসবাস করছো তাদের কাছে একটু নতুন কিছু হতে পারে বা একটু টাফ মনে হতে পারে, তবে টাফ কিছু নয়, কঠিনের কিছু নয়, সবই সহজ। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে দেখো ধান চাষের পদ্ধতি, প্রথম যেটা পয়েন্ট 213 নম্বর পেজে যেটা রয়েছে যে বীজ বাছাই। প্রথমে কি করতে হবে, বীজটাকে বাছাই করতে হবে। আমরা যদি বাড়িতেই ধান চাষের জন্য যে ধানের বীজ যদি বাড়িতেই থাকে, তাহলে সেই বীজটাকে আমরা হয়তো কোনো জায়গায় সঞ্চয় করে রেখেছিলাম ধানের গোলা থেকে, তাহলে ধানের গোলা থেকে নেওয়ার পরে সেই ধানটা ভালো আছে কি না আমাদেরকে সেটাকে আগে বেছে নিতে হবে। বা অনেকেই আমরা কি করি, বাজার থেকে ধানের চারা মানে ধানের যে বীজ, সেই বীজটাকে কিনে নিয়ে আসি, ধানটাকে কিনে নিয়ে আসি। তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে সেই ধানগুলো ভালো আছে কি না, সুস্থ সবল বীজগুলো আছে কি না, সেটা জানার জন্য আমাদেরকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমনটা তোমাদের আগেই বীজ বপনের ক্ষেত্রে বলেছিলাম যে বীজ কীভাবে বাছাই করতে হয়। তো এখানে তোমাদের স্পষ্টভাবে লেখা আছে, দেখো, ঘন নুন জলে বীজগুলোকে ডুবিয়ে নাড়ানো হলে, যদি আমরা ঘন লবণের একটা জল মানে একটা জলের মধ্যে লবণ এরা জলের একটা দ্রবণ তৈরি করি এবং সেখানে ধানটাকে যদি কিছুক্ষণ রাখি, তাহলে কী হবে, যে ধানগুলো ভারী সেগুলো নিচের দিকে থিতিয়ে পড়বে এবং যে ধানগুলো হালকা সেগুলো ওপরের দিকে ভেসে থাকবে। তার মানে যেগুলো ভারী তার মধ্যে সুগঠিত চালটা রয়েছে, তার মানে সেই বীজটা সুস্পষ্ট রয়েছে, সুস্বাস্থ্য রয়েছে, সুসবল রয়েছে, তার মানে সেটা নিচে থিতিয়ে পড়বে। এবং যেটা হালকা, তাহলে তার মধ্যে দানা শস্যটা নেই, খেয়ে ফেলেছে, হালকা হয়ে গেছে, সেটা জলের মধ্যে ভেসে উঠবে। তাহলে এইভাবে আমরা পুরো ধানের সমস্ত বীজগুলোকে ধানের বাছাইটা আগে করে নেব, যে সুস্থ সবল বীজটাকে নেব। তো যেগুলো নিচে থিতিয়ে পড়বে সেগুলো সুস্থ সবল, যেগুলো উপরে ভেসে যাবে সেগুলোকে তুলে ফেলবো, সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো ওয়েস্ট। বুঝে গেল? তারপরে তার পরবর্তী ধাপ হচ্ছে বেছে নেওয়ার পরে বীজটাকে শোধন করতে হবে। বীজটাকে শোধন করতে হবে, তো বীজটাকে শোধন করার দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে শুষ্ক পদ্ধতি, একটা হচ্ছে সিক্ত পদ্ধতি। শুষ্ক মানে শুকনো, আর সিক্ত বলতে এখানে ভেজা ভেজা। বোঝা গেল? শুষ্ক মানে শুকনো এবং সিক্ত মানে হচ্ছে ভেজা ভেজা অবস্থায়। দুটো পদ্ধতিতে আমরা বীজটাকে শোধন করতে পারি। শোধন বলতে যাতে বীজের মধ্যে কোনো রোগ জীবাণু না থাকে, সেই রোগ জীবাণু মুক্ত করা, এটাকে বলা হয় শোধন করা। সেই বীজের মধ্যে যদি কোনো রোগ জীবাণু থাকে তাহলে সেই বীজটা বপন করে বা রোপণ করে আমাদের কোনো লাভ হবে না, কারণ যে গাছটা হবে সেই গাছটিও রোগে আক্রান্ত হয়ে মারা যাবে বা হয়তো সেই বীজটা অঙ্কুরিতই হবে না। ওই জন্য আমাদেরকে বীজটাকে কী করা দরকার, বীজটাকে শোধন করা দরকার। তাহলে প্রথমত যেটা রয়েছে শুষ্ক শোধন পদ্ধতিতে আমরা মানে সেটাকে বীজটাকে শোধন করব। যেমন আউশ ধানের ক্ষেত্রে সরাসরি জমিতে ধানটাকে লাগানো হয় মানে বোনা হয়, তো সেক্ষেত্রে কি করব, যে আমরা মানে জলের মধ্যে নিচে থিতিয়ে পড়া যে বীজগুলো পেলাম সেই বীজগুলোকে একটা শুকনো গুঁড়ো দিয়ে রাসায়নিক পদার্থ দিয়ে সেগুলোকে ভালো করে মিক্সচার করে নিলাম ধানের বীজটাকে। তো ধানের বীজটাকে যদি শুকনো রাসায়নিক পদার্থ দ্বারা, গুঁড়ো জাতীয় পদার্থ দ্বারা যদি মিক্সচার করে ফেলি, তাহলে সেখানে রোগ জীবাণুগুলো মুক্ত হয়ে যাবে, রোগ জীবাণু থাকবে না। তারপরে সেগুলোকে জমিতে বপন করে দিলাম বা ছিটিয়ে দিলাম। সিক্ত শোধন পদ্ধতি দেখো, সিক্ত শোধন পদ্ধতিতে, সিক্ত মানে বললাম ভেজা ভেজা, তার মানে রাসায়নিক পদার্থ সমন্বিত একটা জলীয় দ্রবণ তৈরি করলাম। সেই জলীয় দ্রবণে বীজগুলোকে বপন করে বা বীজগুলোকে ডুবিয়ে ডুবিয়ে আমরা সেই এই পদ্ধতিতে, সিক্ত পদ্ধতিতে বীজটাকে শোধন করলাম, তার মানে জীবাণুমুক্ত করলাম। তারপর হচ্ছে বীজতলা প্রস্তুত বা চারা গাছ তৈরি। তাহলে এইবার যদি আউশ ধান ক্ষেত্রে হয়, তাহলে আউশ ধানের ক্ষেত্রে সরাসরি জমিতে ছিটিয়ে দেবো ছিটানো পদ্ধতিতে, এবং যদি আমন ধান বা বোরো ধানের ক্ষেত্রে হয় তাহলে তাদের ক্ষেত্রে বীজতলা প্রস্তুত করতে হবে, বীজতলা তৈরি করতে হবে।
বীজতলা তৈরি করতে গেলে সেখানেও দুটো পদ্ধতি রয়েছে, একটা শুষ্ক পদ্ধতিতে বীজতলা তৈরি এবং একটা সিক্ত পদ্ধতিতে বীজতলা তৈরি। শুষ্ক পদ্ধতি মানে কি, জলের প্রয়োজন হয় না শুকনো অবস্থায়। তার মানে যে জমিতে আমরা চারা গাছ তৈরি করব সেখানে ভালো করে 2-3 বার ট্রাক্টর দিয়ে লাঙল মানে দিয়ে দেওয়া হলো। লাঙল চষে দেওয়ার পরে সেখানে আগাছা থাকবে, সেই আগাছাগুলোকে পরিষ্কার করে নেওয়া হলো। তাহলে আগাছা পরিষ্কার করে নেওয়ার পরে 2-3 বার ট্রাক্টর দিয়ে লাঙল চষে দেওয়ার পরে মাটিটা নরম হয়ে যাবে। তখন এই যে শোধন করা যে বীজ, শুষ্ক পদ্ধতিতে যে আমরা শোধন করেছি যে বীজগুলো বা যে ধানের চারাগুলো বীজগুলো, সেই বীজগুলোকে ছিটিয়ে দেওয়া হলো। এটা একটা পদ্ধতিতে কি করা হয়, বীজতলা তৈরি কাজ মানে বীজতলা তৈরি করা হলো। আর একটা সিক্ত পদ্ধতিতে বীজতলা তৈরি করা হলো, যে সিক্ত শোধন পদ্ধতি, জলীয় দ্রবণে যে ডুবিয়ে রাখলাম বা ডুবিয়ে যে আমরা শোধন করলাম বীজগুলোকে, সেই বীজগুলো থেকে কিছুদিন যদি রাখি, কিছুদিন যাবৎ যদি আমরা সেটাকে চাপা দিয়ে বিভিন্ন ধরনের চটের বস্তা, বিভিন্ন কলা পাতা বা বিভিন্ন উদ্ভিদের পাতা দিয়ে চট দিয়ে যদি চাপা রাখা হয় এবং মাঝে মধ্যে যদি জলীয় দ্রবণ দেওয়া হয় বা জল দেওয়া হয়, তাহলে সেই ধানের বীজ থেকে অঙ্কুর বের হবে। কী হবে, অঙ্কুর বেরিয়ে যাবে। যদি আমরা ছোলা বীজকে দীর্ঘদিন ভিজে রাখি তো সেখান থেকে অঙ্কুর বেরিয়ে যাবে। তো সেম একই রকমভাবে ধানের বীজ থেকে অঙ্কুর বেরোবে। তো এই অঙ্কুরিত বীজগুলোকে সিক্ত পদ্ধতিতে বীজতলা যেমন বা কাদানো বীজতলা পদ্ধতিতে কী করা হয়, সেই অঙ্কুরিত বীজগুলোকে আগে জমিটাকে ভালো করে কাদা করে 3-4 দিন জল দিয়ে রেখে ভিজিয়ে বারবার কাদা করে সেটাকে নরম করে সেই জল থাকা অবস্থায় কী করে দেওয়া হলো, কাদা অবস্থায় ওই অঙ্কুরিত চারাটাকে ছিটিয়ে দেওয়া হলো এবং সেখানে নতুন করে চারা গাছ তৈরি হলো এবং কিছুদিন পর সেই চারা গাছটাকে তুলে নেওয়া হলো। তুলে নেওয়ার পরে মেন যে জমিতে আমরা চাষ করব সেই জমিটাকে তৈরি করার পরে সেই জমিতে রোপণ করা হলো। বোঝা গেল? তারপরে চলে যায় জমি তৈরি করা। জমি তৈরি করতে হবে যে যেখানে আমরা প্রধানত মানে যেখান থেকে আমরা ফসলটাকে কেটে নেব, যে মেন জমি, বীজতলা নয়, বীজতলার পরে যে জমিতে বীজতলা থেকে চারা গাছ তুলে নেওয়ার পরে যে জমিতে লাগানো হয় সেই জমির কথা বলছি এখানে। তো সেখানেও দুটো পদ্ধতিতে, শুষ্ক পদ্ধতিতে এবং সিক্ত পদ্ধতিতে জমি তৈরি করা হয়। শুষ্ক পদ্ধতি মানে বলে দিয়েছি, আউশ ধানের ক্ষেত্রে শুকনো অবস্থায় কোনো জলের প্রয়োজন হয় না, সরাসরি 3-4 বার লাঙল দেওয়ার পরে আগাছাগুলোকে মেরে ফেলা, আগাছাগুলো ধরে নেওয়ার পরে ছিটিয়ে দেওয়া হোক বা ছিটিয়ে দেওয়া হলেই মোটামুটি সেখান থেকে অঙ্কুরতে বেরিয়ে যাবে এবং সেখানে চারা গাছ তোলার প্রয়োজন হয় না, সেখান থেকে একবারেই ফসল পেকে গেলে ফসলটাকে কেটে নিতে হবে। কিন্তু সিক্ত পদ্ধতিতে জমি তৈরি করতে গেলে এখানে একটু অন্য টাইপের, যেমনটা চারা গাছ তৈরি করা বীজতলা প্রস্তুত করেছিলাম ঠিক একই রকমভাবে জমিটাকে 2-3 দিন ধরে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, মাটিটা নরম হবে, ট্রাক্টর দিয়ে ভালো করে সেটাকে কাদা করতে হবে, আগাছাগুলোকে ধরে নিতে হবে। তারপরে সেই বীজতলা থেকে চারা গাছগুলোকে তুলে নেওয়ার পরে সেই চারা গাছগুলোকে একটা নির্দিষ্ট দূরত্বে লেবার দিয়ে হোক বা মানে কোনো শ্রমিক দিয়ে হোক বা কোনো আধুনিক পদ্ধতিতে বিভিন্ন যন্ত্রের সাহায্যে হোক, সে একটা নির্দিষ্ট দূরত্বে কাদার মধ্যে রোপণ করা হয়। এটাকে রোপণ করা হয় বলা হয়। কথা বোঝা গেল? এটাকে রোপণ বলা হয়। কি বলা হয়? রোপণ করা। তাহলে এই সিক্ত পদ্ধতিতে বা কাদানো পদ্ধতিতে কি করা হয় না, তো মানে চারা গাছটাকে রোপণ করা হয়। তাহলে হয়ে গেল বীজ বোনা এবং চারা গাছ রোপণ করা। এই দুটো টপিক আমরা পরে দিলাম। নেক্সট টপিক হলো সার প্রয়োগ করা। এবার চারা গাছ রোপণ করে দিয়েছি, চারা গাছ বড় হবে, চারা গাছকে বাড়তে হবে। বাড়ার জন্য আগের মতোই পদ্ধতি যেমনটা পড়েছিলাম, যে সার প্রয়োগ করতে হবে, বিভিন্ন ধরনের সার, জৈব সার, অজৈব সার। আমরা জৈব সার দিতে পারি, অজৈব সার দিতে পারি। অজৈব সারই বেশিরভাগ দিয়ে থাকে সাধারণত রাসায়নিক যে সমস্ত সারগুলো প্রস্তুত করা হয়, সেই সারগুলো রাসায়নিক সার, পটাশিয়াম সালফেট, সোডিয়াম নাইট্রেট ইত্যাদি ইত্যাদি যে সমস্ত মানে রাসায়নিক সারগুলো রয়েছে, ইউরিয়া, এই সমস্ত রাসায়নিক সারগুলো এখানে প্রয়োগ করা হয়। সাধারণত এনপিকে সার, নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। তাহলে এই নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এই 3টি এনপিকে যুক্ত সারগুলোকে প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করলে কী হবে, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি ফসলটা বৃদ্ধি পাবে এবং ফসলের উপযুক্ত ফলনটাও বেশি হবে। তাহলে 2 রকম সার, জৈব সার ও অজৈব সার প্রয়োগ করা যেতে পারে। তারপরের পয়েন্ট রয়েছে 7 নম্বর যেটা পয়েন্ট, অন্তর্বর্তী কর্ষণ ও পরিচর্যা। অন্তর্বর্তী কর্ষণ এবং পরিচর্যা আমাদের কৃষিকাজের অন্তর্গত যে সমস্ত কাজগুলো বলেছিলাম সে কাজগুলোই। যেমন সার প্রয়োগ করলে ধানের জমির সাথে সাথে আরও এক ধরনের অন্যতম উদ্ভিদ জন্মাবে, যে উদ্ভিদগুলো আমাদের কোনো রকম কাজে আসে না, কিন্তু ফসলি উদ্ভিদ ধানের কি করবে, ধানের পুষ্টি উপাদানে ভাগ বসাবে, ধানের বৃদ্ধি হতে দেবে না, ধান যে
বড় হবে, জায়গা নেবে, সে জায়গাটা নেবে না, মানে জায়গাটা নিতে বাধা দেবে ধানকে, ও আগাছা নিজেই জায়গাটা নিয়ে নেবে। বা যে পরিমাণ পুষ্টি উপাদান মাটির মধ্যে রয়েছে, সেই পুষ্টি উপাদান ধানের নেওয়ার কথা, তো ধান হয়তো কিছু পরিমাণে নিচ্ছে আর কিছু পরিমাণে আগাছা নিয়ে নিচ্ছে, তাহলে আগাছা ধানের ক্ষতি করছে। তাহলে সেই সমস্ত আগাছাগুলোকে তুলে ফেলতে হবে বিভিন্ন ধরনের নিড়ানি, হো দিয়ে বা লাঙল দিয়ে বিভিন্ন পদ্ধতিতে আগাছাটাকে তুলে ফেলতে হবে। আগাছা তুলের পরে আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেমন পেস্ট দমন করা। যদি পোকা মাকড় বিভিন্ন ধরনের পেস্ট যদি সেই ফসলে আক্রমণ করে বা মানে অ্যাটাক করে, তাহলে সেই পেস্ট দমন বিভিন্ন পদ্ধতি বলেছিলাম, ফিজিক্যাল পদ্ধতি বা মেকানিক্যাল পদ্ধতি, তারপরে কেমিক্যাল পদ্ধতি বা বায়োলজিক্যাল পদ্ধতি বলেছিলাম। 3 রকম পদ্ধতিতে পেস্টদেরকে দমন করা হয়। এই 3 রকম পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতিতে আমরা কি করতে পারি, পেস্টদেরকে দমন করতে পারি। তবে বর্তমানে রাসায়নিক পদ্ধতিতে পেস্টদেরকে দমন করাটাই স্বাভাবিক হয়ে পড়েছে, যে স্প্রে মাধ্যমে স্প্রে করে দেওয়া হলো রাসায়নিক পদার্থ দ্বারা, বা বিভিন্ন ধরনের ডিডিটি, বিএইচসি, ডাইক্লোরোডাইফিনাইল, ট্রাইক্লোরোইথেন বা বেঞ্জিন হেক্সাক্লোরাইড বা আদার্স অন্যান্য ধরনের ডেলাপন বা আরও অন্যান্য ধরনের যে সমস্ত রাসায়নিক পদার্থগুলো রয়েছে বা রাসায়নিক কীটনাশক যে রয়েছে, সেই কীটনাশক ইনসেকটিসাইড দ্বারা আমরা কি করতে পারবো, সেই ফসলটাকে মানে রক্ষা করব। তাহলে এগুলো কাজ হচ্ছে অন্তর্বর্তী কাজ, ফসলটাকে লালন পালন করা, সেবা যত্ন করা, এই কাজগুলো। তারপরে মাঝে মধ্যে জলসেচ করতে হবে। জলসেচটা আগে করতে পারি, আগের মধ্যে সিরিয়ালি যে করতে হবে তা কিন্তু নয়। সার প্রয়োগ করার আগেও জলসেচ করে বা জলসেচ করে সার প্রয়োগ করে, আগাছা দমন করার পরেও মানে জলসেচ করে বা আগেও জলসেচ করে। জলসেচ একটা নির্দিষ্ট মানে নিয়ম মেনে নির্দিষ্ট দিনের ওপর ডিপেন্ড করে কিছুদিন পর পর জলসেচ করতে হয়। তাহলে এটা জলসেচ পদ্ধতি। জলসেচের পদ্ধতি বিভিন্ন পদ্ধতিগুলো আগেই বললাম, সেই পদ্ধতিগুলো সাহায্য হতে পারে, বা রেইনফল বা বৃষ্টি জল হতে পারে, বা শ্যালো মেশিন দিয়ে হতে পারে, বা পুকুর ডোবা থেকেও হতে পারে। বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা জলগুলোকে জমিতে দিয়ে থাকতে পারি। তাহলে জল ছাড়া বীজ অঙ্কুরোদ্গম হবে না, জল ছাড়া উদ্ভিদের মাটি থেকে উপাদান উদ্ভিদ শোষণ করতে পারবে না। তাহলে এই জলের অন্যতম একটা গুরুত্ব হচ্ছে এই মানে যে মাটির মধ্যে যে খনিজ মৌলগুলো, যে পুষ্টিগত উপাদানগুলো রয়েছে, ম্যাক্রো এলিমেন্ট যে উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলোকে শোষণ করতে হবে। তাহলে শোষণ করার জন্য কিসের প্রয়োজন, না তো জলের প্রয়োজন। আর এই জল সেচটা অবশ্যই করতে হবে। বোঝা গেল? তাহলে জল সেচ করার পরে ফসল এবার বৃদ্ধি পেয়ে গেছে, ফসল উপযুক্ত সময় চলে গেছে। এবার যখন ফসল পাকতে যাবে, ফসল যখন পেকে যাবে, তার মানে ফসল এবার পরিণত অবস্থায় পৌঁছে গেছে, তখন ফসলটাকে তুলতে হবে। ঠিক ফসল তোলার আগেও অনেক সময় রোডেন্টিসাইড দ্বারা ইঁদুরগুলোকে, মানে ইঁদুরের উৎপাত তখনই বাড়বে যখন ফসলটা পেকে যাবে। ইঁদুররা কি করে, যখন ফসলটা পেকে যাবে তো ফসলের যে শীষ, যে ফসলের যে ডগা, সে ডগাগুলোকে কেটে নিয়ে গিয়ে ওরা টেনে নিয়ে গিয়ে মাটির মধ্যে গর্তে ভরে রাখে। এই হচ্ছে ইঁদুরের কাজ। ইঁদুর মারার জন্য ফিজিক্যাল পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি, মেকানিক্যাল পদ্ধতি অবলম্বন করতে পারি, যেমন র্যাক ট্র্যাপ দিয়ে সেগুলোকে ধরতে পারি, বা রোডেন্টিসাইড দিয়ে ইঁদুর মারা বিষ দিয়ে আমরা ইঁদুরকে মারতে পারি, বিভিন্ন রকম পদ্ধতি মারতে পারি। বা হয়তো লক্ষ্য রাখলাম যে ফসল পেকে গেছে, মানে ইঁদুর লাগেনি, তার আগে ফসলটাকে তুলে নিলাম। তাহলে সব রকমভাবে খেয়াল রেখে আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ে যাতে আমাদের ফসলের কোনো রকম ক্ষতি হয় না হয়, এবং আমাদের যেন মুনাফা হয়, আমরা যে আশায় বা যে উদ্দেশ্যে আমরা ফসল চাষ করছি, সেই উদ্দেশ্য যাতে আমাদের ক্ষতি না হয়ে যায়, বা সেই উদ্দেশ্যে যাতে কোনো রকম মানে ব্যাঘাত না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজটা করতে হবে এবং সেই ফসলটাকে তুলতে হবে। ফসল তোলার বিভিন্ন রকম পদ্ধতি আগেই বলেছি, যে আধুনিক পদ্ধতিতে মানে আগেকার পদ্ধতি, চিরাচরিত পদ্ধতি কী করা হতো, কাস্তে দিয়ে ধানটাকে কাটা হয়, কেটে নিয়ে এসে বোঝাই করে নিয়ে আসা হয়, এবং মানে গরু গাড়িতে হোক, মহিষের গাড়িতে হোক, বা ট্র্যাক্টর করে নিয়ে আসা হয়, নিয়ে এসে বাড়িতে একটা মাচা তৈরি করা হয়, মাচা তৈরি করে সেখানে ঝাড়াই করা হয়, থ্রেসিং করতে হয়। তারপরে সেটাকে উঁচু জায়গা থেকে নিচে ফেললে হাওয়াতে আগাছাগুলো বা যে ওয়েস্ট, যে খড়কুটোগুলো, সেগুলো আলাদা জায়গায় হয়, সেটাকে ধানটাকে ঝাড়তে হয়, যে কোলায় ঝাড়াই মাড়াই করতে হয়, তারপরে সেটাকে স্টোর করতে হয়। কিন্তু বর্তমানে বলেছিলাম যে বিভিন্ন ধরনের যন্ত্র বেরিয়ে গেছে, যেমন থ্রেসার, বিভিন্ন ধরনের যন্ত্র ট্র্যাক্টরের পিছনে লাগানো থাকে, বাড়িতে নিয়ে এসেও থ্রেসিং করা হয়। বা মানে আবার অনেক সময় কী করা হয়, কম্বাইন ট্র্যাক্টর বা কম্বাইন হারভেস্টার একই সঙ্গে ধানটাকে কাটা হবে, ধানটাকে ঝাড়াই করা হবে, ধানটাকে মাড়াই করা হবে, সব কিছু একসঙ্গেই করা হবে, ঝাড়াই মাড়াই সব সঙ্গে একসঙ্গেই কাজ হয়ে গেল। তাহলে এই যে কম্বাইন হারভেস্টার বা কম্বাইন মানে হচ্ছে সব কিছু একসঙ্গেই কম্বিনেশন, সংযুক্ত করা। তাহলে এই যে কম্বিনেশন বা কম্বাইন হারভেস্টারের সাহায্যে বা কম্বাইন ট্র্যাক্টরের সাহায্যে একই সঙ্গে সব কিছু কাজ আমরা করতে পারি। তারপরে ফসল তুলে নেওয়ার পরে ফসলটাকে সঞ্চয় করতে হবে। সঞ্চয় করাটাও একটা অন্যতম কাজ, ফসল সঞ্চয় করা। যেমন ফসলটা আমরা বিভিন্ন কাজের জন্য সঞ্চয় করব, এর আগের ক্লাসে বলা হয়নি, আমি এই ক্লাসে একবার বলছি, যে সঞ্চয় করতে গেলে
কিছু কিছু সতর্কতা রাখতে হবে। সেই সতর্কতার কথাগুলো আগেকার ক্লাসে বলেছি, যে ইঁদুরকে মারতে হবে, যে রুমে আমরা সঞ্চয় করব সেই রুমটাকে পরিষ্কার রাখতে হবে, মাঝে মধ্যে স্প্রে করতে হবে, ফাঁকা ফাঁকা করে বস্তাগুলো রাখতে হবে। যদি কোনো কারণে কোনো বস্তা পচে যায় তাহলে সেই বস্তাটাকে আগে থেকে সরিয়ে ফেলতে হবে, এবং বস্তাটা যাতে একটা মাচার উপরে রাখা হয় এবং একটা নির্দিষ্ট সিকোয়েন্সে, নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে রাখতে হবে। বস্তাগুলোকে ভালো যেন বৃষ্টির জল বা কোনো রকম আলো বাতাস প্রবেশ করতে পারে, কোনো রকম জল বা কোনো রকম মানে ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাঝে মধ্যে স্প্রে করতে হবে। বা আরও কিছু পদ্ধতি, যে বায়ুহীন, বায়ুশূন্য যে মানে শস্যাগার, সিলো যেটাকে বলা হয় সিলো, সেই সিলোতেও আমরা বায়ুহীন শস্যাগারে, মানে আরও উন্নত মানের শস্যাগার যেখানে একটুকু বায়ু থাকবে না, বায়ু থাকলে সেখানে জীবাণু থাকার, ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া থাকার মানে প্রবণতা রয়েছে। ওই জন্য সেখানে কোনো রকম বায়ু থাকবে না, বায়ু শূন্য করে সেখানে শস্যকে কী করা হবে, সঞ্চয় করা হবে। তাহলে সঞ্চয় যদি সেভাবে করা হয় তাহলে সেখানে কোনো রকম রিস্ক নেই, কোনো রকম কিছু নাই। সঞ্চয় কেন করব না, তো বিভিন্ন কাজের জন্য সঞ্চয় করব। এখন আমরা সঞ্চয় করে রেখেছি, এখন কিছুটা খেলাম। সাধারণত আমরা খাওয়ার জন্য ধান চাষ করে থাকি, ধানটাকে কিছুটা খেলাম, কিছুটা সঞ্চয় করে রাখলাম। একসঙ্গে তো একদিন তো সবগুলো খাওয়া সম্ভব নয়, দীর্ঘদিন সেটাকে সঞ্চয় করে রাখতে হবে। বা হয়তো এখন দাম পাচ্ছি না, পরবর্তীতে হয়তো ধানের দাম বাড়বে, আমরা সাধারণত বিক্রি করবো, বা আমরা কোনো কিছু আমাদের টাকার পয়সার প্রয়োজন রয়েছে, যাদের টাকা পয়সার প্রয়োজন তখনই আছে তারা সাথে সাথে বিক্রি করে দেবে। বা হয়তো এখন প্রয়োজন নেই, এখন ধানের দাম কম আছে, তখন যখন ধানের দামটা বেড়ে যাবে তখন তখন ধানের দামটাকে বা ধানটাকে বিক্রি করবে, তার জন্য ধানটাকে সঞ্চয় করে রাখতে হবে। বা আমরা পরবর্তীতে আমরা যে ধান চাষ করব, পরবর্তী বছর বা পরের বছর বা পরের বছরে যে আমরা আবার ধান লাগাবো, তাই ধান লাগার জন্য ধানের তো বীজে রাখার প্রয়োজন, সেই বীজটাকে রাখার প্রয়োজন, সেই বীজটাকে তো আবার কিনতে হবে, যদি না রাখি তাহলে সেই বীজটাকে বীজ সংরক্ষণ গাড়ে বা বিভিন্ন ধরনের শস্যাগারে সেটাকে রাখতে পারি। আবার পরের বছর যখন আবার মানে আমরা ধান চাষ করবো তখন সেই বীজটাকে নিয়ে এসে লাগাতে পারবো। তাহলে এই সমস্ত কাজগুলো করার জন্য আমরা মানে বীজটাকে সঞ্চয় করে রাখতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ধান চাষের কথা বা ধান চাষের সম্পর্কে আলোচনা। আমাদের ভারতবর্ষে আরও কিছু কথা বলি। আমাদের ভারতবর্ষে বেশ কিছু মানে রাইস রিসার্চ সেন্টার রয়েছে, ধান নিয়ে রিসার্চ করছে, যে ধানের বীজ নিয়ে, যে কোন ধানের ফলনটা কীরকমভাবে হবে। তোমাদের স্ক্রিনে দেওয়া থাকবে বা দেওয়া আছে, তোমরা দেখো প্রত্যেকেই, যে রাইস রিসার্চ সেন্টার, ধান গবেষণা কেন্দ্র কোথায় কোথায় রয়েছে। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, CRRI সংক্ষেপে বলা হয় CRRI, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, যেটা রয়েছে কটক, উড়িষ্যা। কোথায় রয়েছে? কটকে রয়েছে, উড়িষ্যাতে। আর রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। কি বোঝা গেল? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, ICAR মানে আইকার, অনেকে বলে আইকার। তাহলে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এটা রয়েছে দিল্লিতে। কোথায় রয়েছে? নিউ দিল্লিতে। এটাকে আবার পুষা ইনস্টিটিউট বলা হয়। কি বলা হয়? এটাকে আবার পুষা ইনস্টিটিউটও বলা হয়। তাছাড়া ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ সেন্টার রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, ইন্টারন্যাশনাল, পুরো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, যেটা হচ্ছে ফিলিপিন্সে রয়েছে। কোথায় রয়েছে? ফিলিপিন্স, এশিয়া মহাদেশে ফিলিপিন্স, সিঙ্গাপুর, এই সমস্ত এলাকাগুলো রয়েছে। তোমাদের ম্যাপ দেখলে বুঝতে পারবে, জিওগ্রাফিতে মানে সমুদ্রের মধ্যে দ্বীপ, মানে সাধারণত দ্বীপের মতো যে দেশগুলো ফিলিপিন্স, সেই ফিলিপিন্সে এই ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটটা রয়েছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা। তোমরা এখান থেকে পড়বে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল ধানের নাম, ধানের প্রকারভেদ, তারপরে ধানের গুরুত্ব কী, ধান আমরা কেন চাষ করব, ধানের পুষ্টিকর উপাদানগুলো কী কী, বা পুষ্টিমূল্য গুলো কী কী সেগুলো, তারপরে বিভিন্ন ধরনের ধানের পার্থক্য, যেমন আমন ধানে বললাম, আমন ধানের সঙ্গে আউশ ধানের পার্থক্য, আউশ ধানের সঙ্গে বোরো ধানের পার্থক্য, আবার আমন ধানের সঙ্গে বোরো ধানের পার্থক্য, আবার আলাদা আলাদা করে আসতে পারে, যে আমন ধানের বৈশিষ্ট্য লেখো, বা আউশ ধানের বৈশিষ্ট্য লেখো, বা বোরো ধানের বৈশিষ্ট্য লেখো। তারপরে উৎপাদনের ক্ষমতা অনুসারে ধানকে কত ভাগে ভাগ করা হয়, কিছু উচ্চ ফলনশীল ধানের প্রজাতির নাম লেখো। আবার ধান পেকে যাওয়ার স্থায়িত্ব অনুসারে ধানকে কত ভাগে ভাগ করা হয়, সেগুলো কী কী, সেটা যেমন তোমাদের বই উদাহরণ সহকারে লেখা ছিল বা দেওয়া ছিল। যেমন রত্না জাতের ধান স্বল্পজাতি বা স্বল্পমেয়াদী, তারপরে জয়া, জয়ন্তী, এগুলো হচ্ছে মাঝারি জাত, তারপরে স্বর্ণ, মাসুরি, পঙ্কজ, এগুলো উদাহরণগুলো নাবিজাত বা দীর্ঘমেয়াদী, এগুলো তোমরা উল্লেখ করবে, উদাহরণগুলো সহ পড়বে। তারপরে ধান চাষের পদ্ধতি, বিভিন্ন ধরনের পদ্ধতিতে কোন কোন পদ্ধতিতে ধান চাষ করা হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। এবং বিশেষ করে ধানের বা রাইস রিসার্চ যে ইনস্টিটিউটগুলো রয়েছে বা সেন্টারগুলো রয়েছে, গবেষণা কেন্দ্রগুলো রয়েছে, সেগুলো সম্পর্কেও একটু হালকা করে মানে বলে রাখলাম। যদিও এগুলো দরকার নেই, তবে আমাদের জ্ঞানের শেষ নেই, আমাদেরকে পড়ার শেষ নেই, আমাদেরকে জানতে হবে, জেনে রাখতে হবে। হ্যাঁ, এটাও তোমরা মনে রাখবে বা পড়ে রাখবে, যে কোথায় কোথায় ধানের গবেষণা কেন্দ্র রয়েছে। বোঝা গেল?
এই ছিল আজকের টপিক, আজকের আলোচনা। তোমরা প্রত্যেকে ভালো করে ক্লাসটা করবে, আশা করছি। মনে হয় বোঝাতে পারলাম, বা হয়তো তোমরা বুঝতে পারবে আশা করছি। যদি না বুঝতে পারো, কোথাও সমস্যা থাকে, তো অবশ্যই একদম স্বাধীনতা দেওয়া আছে, ফুল স্বাধীনতা। তোমরা প্রত্যেকেই আমাকে SMS করতে পারো, আমাকে জানতে পারো, আমার কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, বা মানে কোনো রকম কোনো যদি বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে সেই টপিকটা বলতে পারো, পড়ার বিষয় বলতে পারো, বা এই টপিক ছাড়াও অন্য টপিকেরও যদি কোনো রকম সমস্যা থাকে তবুও আমাকে বলতে পারো। ঠিক আছে, কোনো রকম অসুবিধা হবে না। ইনশাল্লাহ আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সেই অ্যান্সারটা বলে দেওয়ার। আমি নিজে যদি পারি সঙ্গে সঙ্গে বলে দেবো, যদি না পারি আমি সহযোগিতা নিয়ে, আমি বই বা রেফারেন্সের সহযোগিতা নিয়ে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। ইনশাল্লাহ তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে ক্লাসটা করবে। এবং চ্যানেলটা যেহেতু তোমরা রেগুলার ক্লাসটা করে যাচ্ছ, তো তোমাদের সুবিধার জন্য বলছি, হয়তো দেখা গেল যে তোমাদের কালকে ক্লাস রয়েছে কিন্তু আমি হয়তো দিতে পারছি না, লিঙ্কটা হয়তো দিতে ভুলে গেছি, আমি হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে গেছি, লিঙ্কটা দিতে ভুলে গেছি। তাহলে হয়তো আমার ক্লাসটা আপলোড করা আছে কিন্তু লিঙ্কটা সে ঠিক সময় দিতে ভুলে গেছি, তো তোমরা জানতে পারছো না। তাহলে তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যখনই তোমাদের ক্লাসটাকে আপলোড করবো তখন তোমরা জেনে যাবে যে হ্যাঁ স্যার ক্লাসটাকে আপলোড করে দিয়েছে। তোমরা তখনই দেখতে পারো, বা পরবর্তীতে যখন আমি লিঙ্ক দেবো তখনও দেখতে পারো। যখন খুশি তোমরা দেখতে পারো, এখন দেখতে পারো, এখন সময় হচ্ছে না, 10 মিনিট পরে দেখবে, 10 মিনিট পরে দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং কোনো রকম সমস্যা থাকলে সেখানে কমেন্টে জানাতে পারো, বা আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে তোমাদের স্কুলের নির্দেশ অনুসারে আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপেও জানাতে পারো, এবং সমস্ত হোমওয়ার্কগুলো আমাকে পাঠাবে। তার সাথে সাথে তোমাদের নাম, তোমাদের রোল নাম্বার, তোমাদের সেকশন উল্লেখ করে আমাকে মানে তোমাদের হোমওয়ার্কগুলো আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবে। বোঝা গেল? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। থ্যাংক ইউ।